শহীদ মিনারে, সেখানে 25,000 চাকরি গেছে কোর্টের রায়ে। যোগ্যরাও রেহাই পাননি। সেই যোগ্যরা ক্ষোভ, কান্না, উদ্বেগ, কষ্ট সব উগরে দিলেন আজকে, আর গণ আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন। দেখুন কিভাবে আমার সংসার চালাবো? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পারসন, আমার লোন আছে ব্যাংকে। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান রাতের ঘুম কেড়ে নিয়েছে। দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে? আমার বাবা সুগার, মা সুগার। এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। আমার লোন আছে ব্যাংকে। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সব কিছু সংসার দেখে, বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি, আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। নতুন করে বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। কলকাতা হাইকোর্টের রায় চাকরি গিয়েছে। প্রায় 26,000 চাকরি বাতিল। যোগ্য অযোগ্য সকলের চাকরি বাতিল। এতে অনেকেরই মাথায় হাত। এবার কি হবে? কিভাবে সংসার চলবে? কিভাবে ইএমআই দেবেন? কিভাবে বাচ্চাদের পড়াবেন? কিভাবে মা বাবার ওষুধ কিনবেন? চিন্তায় ঘুম উড়েছে চাকরিহারাদের। চোখে মুখে ঘোর উদ্বেগ। মহামান্য বিচারকের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের চাকরিটাকে ফিরিয়ে দিন। আদারওয়াইজ আমাদের গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। আজ 14 বছর চাকরি হয়ে গেল, এখন সরকার বলছে যে তুমি বেকার, তোমার কাছে কোনো চাকরি নেই। আমরা কোথায় যাব, কি করবো? আমরা শুধু এখানে এসেছি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক, কারণ চাকরি ছাড়া আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব না। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। সোমবার কলকাতা হাইকোর্টের রায়, এক ঝটকায় প্রায় 26,000 চাকরি বাতিল। এর প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন চাকরিহারা প্রার্থীরা। শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভ। বিভিন্ন জেলা থেকে চাকরিহারারা এসে জড়ো হয়েছেন শহীদ মিনার চত্বরে। তাদের সকলেরই এক যন্ত্রণা, এক দাবি। তাই এক সুরে তারা সরব। আমি একজন 80% ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পারসন। রাত দিন এক করে পড়াশোনা করে আমি বহু কষ্ট করে এই চাকরিটা অর্জন করেছিলাম। এই কোর্টের রায় বর্তমান রাতের ঘুম কেড়ে নিয়েছে। দিনের বেলাও ঘুমাতে পারছি না, সবসময় চিন্তায়। আমরা স্বচ্ছতার সঙ্গে রাত দিন এক করে পড়াশোনা করে চাকরি পেয়ে একজন ফ্রেশ ক্যান্ডিডেট শিক্ষক হয়ে আজকে রাস্তায় আমাদের হন্য হয়ে ঘুরতে হচ্ছে, এবং চাকরিটা আমাদের থাকবে কিনা সেটাও নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। অনেক লড়াই করে, অনেক কষ্ট করে পড়াশোনা করে আজ এই জায়গায় পৌঁছেছি। নিজের কাছে খারাপ লাগে, নিজে তো জানি যে আমি স্বচ্ছ, কিন্তু অন্য মানুষরা তাদের দৃষ্টিভঙ্গি হয়তো অন্য কথা বলছে, আমাদেরকে বাঁকা চোখে দেখছে, নিজেকে তখন ছোট মনে হয়। এই সব চাকরিহারাদের একটাই প্রশ্ন, তাদের দোষ কোথায়? কেন যোগ্য হয়েও তাদের চাকরি গেল? কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার। নিউজ 18 বাংলা। 25,000-এর চাকরি বাতিল। সেই 25,000-এর রেহাই পাননি যোগ্যরাও। সেই যোগ্যরাই বিভিন্ন জায়গায় রাজ্যের, কোথাও ইএমআই বাকি, কোথাও লোনের বাকি, কোথাও চিকিৎসা করতে হবে বাবা মায়ের। কি করবেন তারা? দিশেহারা। একটা রায়, প্রায় 26,000 চাকরি বাতিল। এতে নিমেষে বদলে গেছে জীবন। হাজারো চিন্তা যেন গলা টিপে ধরছে। যেমন দক্ষিণ 24 পরগনা দাউদপুর বিবেকানন্দ বিদ্যামন্দিরের এই শিক্ষক। সোমবার থেকে আর শিক্ষকের চাকরিটা নেই। জানেন, চাকরিটা না থাকলে জীবন চলবে না। তার এই চাকরির উপর অনেক কিছু নির্ভর করে। অনেকের জীবনের বড় ভরসা। তাদের কি হবে? মিলছে না উত্তর। চোখের সামনে শুধুই অন্ধকার। আমার 1.5 বছরের বাচ্চা আছে, সেই বাচ্চাটাকে নিয়ে কিভাবে? কথা বলার মতো অবস্থা নেই। কিভাবে আমার সংসার চালাবো? আমার বাবা সুগার, মা সুগার। এই অবস্থা থেকে যদি আমি চাকরিটা না ফিরে পাই তাহলে আমার পক্ষে খুব অসম্ভব হয়ে দাঁড়াবে। ইনি দেবাশিস পাত্র, বিশেষভাবে সক্ষম। প্রথমে প্রাথমিকে শিক্ষকের চাকরি পান, তারপর ক্যান্সারে মৃত্যু হয় মায়ের। 2016-এ এসএসসিতে ফের চাকরি পান। বাড়িতে এখন বৃদ্ধ বাবা, 1.5 বছরের শিশু এবং স্ত্রী। চাকরি পেয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছেন।
এখন সেই চাকরিটা নেই। কিভাবে লোন মেটাবেন, কিভাবে জীবন চলবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। মাথায় কিছু আসে না, কি করে বাঁচবো কি করে। যেই সালে জয়েন করি সেই মাসে আমার মা হার্ট অ্যাটাকে, ক্যান্সার পেশেন্ট ছিলেন, মারা গেছেন। বাবা কোয়াক ডাক্তার, বাবার সঙ্গে একটু হেল্প করতাম। আমার ছোট একটা শিশু আছে আর আমার স্ত্রী আছে। 19,000 ক্যান্ডিডেট সবাই আমার মতো অনেকে আছে, কিন্তু এটা জোর গলায় বলছি, আমরা কিন্তু ফ্রেশ। কল্যাণীর অভিজিৎ মণ্ডল চাকরি পান হুগলির কুন্তিঘাট বিষপাড়া হাই স্কুলে। বাড়িতে অসুস্থ বাবা মা, পরিবারের অভিজিৎই একমাত্র রোজগেরে। তার চাকরিটাও গেছে। বাবা মা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় নিয়ে এসছে। এখন যদি বাবা মা অসুস্থ হয়ে যাওয়ার পর তাদের যদি আমি না সামলাতে পারি তাহলে কি করে হবে। যাই হোক, চাকরিটা পাওয়ার পরে আমার মনে একটুখানি বল এসেছিল, যখন জাজমেন্ট রায় দিল যে এরকম চাকরি চলে গেছে, পুরো মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। মেধা তালিকায় 60 নম্বরে। বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং বিশেষভাবে সক্ষম ভাই। স্বামী আর্থিকভাবে সচ্ছল নন, তাই দুই পরিবারের দায়িত্বই নিজের কাঁধে তুলে নেন বাঁকুড়ার সমাপ্তি কর্মকার। সরকারি স্কুলে শিক্ষকতা করে এই দায়িত্ব সামলাচ্ছিলেন। সেই চাকরিটাই হঠাৎ বাতিল। আজ যে পরীক্ষা দেওয়ার কথা বলছে, সেই পরীক্ষা দেওয়ার মানসিকতা আমার নেই, আর সম্ভবও নয়। এই ছোট বাচ্চা নিয়ে সব কিছু সংসার দেখে বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি, আর সম্ভব নয় পরীক্ষা দেওয়া। বেঁচে থাকার স্বপ্ন কিছু নেই, মানে আত্মহত্যা ছাড়া কোনো পথই থাকবে না। ইনি রাজকুমার নন্দ, বারুইপুরের বাসিন্দা। 2004 থেকে শিক্ষকের চাকরি। শিক্ষাগত যোগ্যতা বাড়িয়ে 3টি আলাদা স্কুলে পড়িয়েছেন। 2016 পরীক্ষায় পাশ করে পড়াচ্ছিলেন ঘামুয়া মহেশপুর স্কুলে। সোমবার আদালতের রায়ে এই শিক্ষকের চাকরি গেছে। শুধু আর্থিক দিকে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের সন্তান আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধের কেনার ব্যবস্থা আছে। আমি বাড়ি করেছি লোন নিয়ে, তার টাকা কে মেটাবো জানি না, পথে বসার মতো অবস্থা। রাজকুমারের বাড়িতে ভাড়া থাকেন সৌরভ আচার্য। বাড়ি মেদিনীপুরে। 2016 পরীক্ষা দিয়ে তিনিও চাকরি পেয়েছিলেন। এখন তিনিও চাকরি হারা। আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি মেদিনীপুরে। আমি চাকরি সূত্রে এখানে আছি আপাতত, কিন্তু সেখানেও সবার বাড়ির লোকের একই অবস্থা, একই টেনশন সবার মধ্যেই। বাবা মা, বাড়ির আরও যে ফ্যামিলি আছেন তাদের সবার টেনশন তো আছেই। এরা প্রত্যেকেই শিক্ষক, বিশেষভাবে সক্ষম, ঠিক করে হাঁটাচলা করতে পারেন না। এদিন জড়ো হন শহীদ মিনার চত্বরে প্রতিবাদ করতে। প্রত্যেকেরই প্রশ্ন, কেন যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি গেল? আমি প্রতিবন্ধী কোটায় পেয়েছি, আমারও চাকরি চলে গেল। চাইছি আমরা পুনরায় যারা আসল যোগ্য প্রার্থী তাদের নিয়োগ হোক। নিউজ 18 বাংলা। ভাসছেন যারা, আত্মহত্যার হুঁশিয়ারি দিচ্ছেন যারা, এই সমস্ত যোগ্যরা কি রাজনীতির বড়ে? এই প্রশ্ন নিয়ে এখন পশ্চিমবঙ্গের রাজনীতির হাওয়া গরম। স্কুলে নিয়োগে দুর্নীতি, একের পর এক হেভিওয়েট গ্রেফতার, তোলপাড় রাজ্য রাজনীতি। এবার এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। আদালতের নির্দেশে এসএসসির পুরো প্যানেলটাই বাতিল। এতেই অনেকের প্রশ্ন, যারা পরিশ্রম করে সৎভাবে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছিলেন, সেই যোগ্যদের চাকরিও কেন বাতিল করা হলো? এটা কি বাস্তব, মানে এটা কি যুক্তিযুক্ত? মানে আমার ভীষণই রাগই হচ্ছে। মানে আমাদের তো কোনো দোষ নেই, ক্লাসের অফ টাইমে পড়াশোনা করেছি, বাসে যেতে যেতে পড়াশোনা করেছি, করে করে আমরা চাকরি পেয়েছি। আমরা চাইছি যোগ্যরা ঠিকঠাক ভাবে তাদের চাকরি ফিরে পাক, কেন পাবে না? দাবি তো আমরা তো আমরা স্বচ্ছভাবে নিয়োগ হয়েছি, আমাদের A to Z কাগজপত্র আছে, আমাদের ওই মার্কশিট পাবলিশ হয়েছে, সেগুলো সব আছে। এই 5,000-এর জন্য কেন আমরা 18,000 19,000 ক্যান্ডিডেট কেন সাফার হব? কোন রাজনৈতিক দল রাজনৈতিক কারণে মামলা করে আরো ক্ষতি করেছেন এনাদের। আমরা কিন্তু এনাদের ভালো চাই, কিন্তু যেই গ্রাউন্ডে এসএসসি যাচ্ছে সেটাও আগামী দিনে সেটা পরিষ্কার হয়ে যাবে। অযোগ্যদের চাকরি যাক আর যোগ্যরা চাকরি পান, এই দাবিতেই আন্দোলন। একের পর এক মামলা। সেসব মামলায় বঞ্চিতদের হয়ে বারবার সওয়াল করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সব্যসাচী চট্টোপাধ্যায়, ফিরদৌস শামীমের মতো বামপন্থী আইনজীবীরা। দিনের পর দিন মামলা চলেছে। চাকরি প্রার্থীরা প্রতিদিনই আশায় বুক বেঁধে অপেক্ষা করেছেন। ভেবেছেন এবার অযোগ্যদের চাকরি যাবে, যোগ্যরা চাকরি পাবেন। শেষমেশ সোমবার রায় দিল কলকাতা হাইকোর্ট। চাকরি গেল প্রায় 26,000-এর, চাকরি গেল যোগ্যদেরও। যারা যোগ্য তারা অলওয়েজ যোগ্য। নিয়োগকারী সংস্থা অর্থাৎ এসএসসি, রেকমেন্ডেটরি অথরিটি, বোর্ড, অ্যাপয়েন্টিং অথরিটি এবং গভর্নমেন্ট, যারা
এই নিয়োগ প্রক্রিয়াটিকে একেবারে নিয়োগের আইন মেনে করা উচিত ছিল। তাদের অদক্ষতা, অকর্মণ্যতা এবং দুর্নীতি পরায়ণতার জন্য আজকে এই অবস্থা তৈরি হয়েছে। শয়ে শয়ে অযোগ্যের চাকরি বাতিল, এ নিয়ে কারোরই কোনো আপত্তি নেই, কিন্তু অনেকেরই প্রশ্ন, যোগ্যদেরও কেন চাকরি গেল? জেলায় জেলায় বাড়ছে ক্ষোভ। এই পরিস্থিতিতে সব নেতাই এখন বলছেন তাঁরা পাশে আছেন। যোগ্য তারাও কেন বঞ্চিত হবে? এটা ঠিক যে কোর্ট বারে বারে বলেছিল এসএসসি কে তালিকা দিন কারা যোগ্য। এসএসসি সেই তালিকা দেয়নি সরকারের দুর্নীতিকে আড়াল করার জন্য। চাল এবং কাকরকে আলাদা করতে চায়নি, করতে পারেনি, করেনি। আমরা যারা যোগ্য তাদের চাকরি বহাল রাখার পক্ষে, তারা যে কোনো রকমের আন্দোলনে আমরা সঙ্গে থাকবো। তারা যে কোনো রকম আইনি পরামর্শ চাইবেন, সাহায্য চাইবেন, আমরা আইনি সাহায্য করার জন্য প্রস্তুত। কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, আর ভুসি হচ্ছে যারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। যারা যোগ্য প্রার্থীদের চাকরি থেকে বঞ্চিত করে উল্লাস করে এবং ইলেকশন ইস্যু করার চেষ্টা করে, জীবন নিয়ে ছেলে খেলা করে, আদালত মুড়ি মিছরি একদর করে যেভাবে যোগ্যদের চাকরিটাও প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন, বিজেপি বুঝতে পেরেছে এই ধামাকাটা আত্মঘাতী ধামাকা হয়েছে। চাপে পড়ে এই ধরনের বিভ্রান্তিকর স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার। নিউজ 18 বাংলা। গত দুদিন ধরে সরব মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে, আর আজকে সরকারি কর্মচারীদের, শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করলেন বিজেপি, বাম, কংগ্রেসকে একটাও ভোট নয়। দেখুন। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে। সোমবার হাইকোর্টের রায়, প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল। সেদিনই এ নিয়ে সুর চড়ান মমতা, নিশানা করেন বিজেপিকে। আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। বুধবার আরো এক ধাপ এগিয়ে সরব তৃণমূল নেত্রী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রচারে গিয়ে তিনি রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বার্তা দেন, নিশানা করেন বিরোধীদের। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরে, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, বিজেপি করলে যা বলবে তাই। ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে, তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজার মুল্লুক? বলছি 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে হবে না? সোমবার এক ঝটকায় হাজার হাজার সরকারি চাকরি বাতিল, আচমকা চাকরি হারিয়ে দিশেহারা। এই পরিস্থিতিতে বুধবার গণ আত্মহত্যার হুঁশিয়ারি শোনা গিয়েছে চাকরি হারাদের গলায়। গণসুইসাইড করা ছাড়া কোনো উপায় থাকবে না। তাদের বক্তব্য, চাকরি না থাকলে জীবন চালানো অসম্ভব। আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন। স্কুলগুলোতে মাস্টার কোথা থেকে আসবে? নিউজ 18 বাংলা।
আর গত পরশুই এসএসসি জানিয়েছিল তারা সুপ্রিম কোর্টে যাবে। আজকে সুপ্রিম কোর্টে গেল রাজ্য এবং এসএসসি। এই ডিভিশন বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এসএলপি এসএসসির, এবং তার সঙ্গে সঙ্গে 25,000-এর বেশি চাকরি বাতিলের চ্যালেঞ্জ করলো রাজ্য। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ এসএসসি ও রাজ্যের। আমরা এই রায়কে আমরাও আমাদের ব্যথা হয়েছে, অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা মন্তব্য করছি না। আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থে। যারা অযোগ্য তাদের স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ নেই। আজকে অনেকে আত্মহত্যার পথ বেছে নেবেন, নিশ্চয়ই নেবেন, অনেকে দেখবেন হতাশ। যদি তারা আগেই হাইকোর্টে সমস্ত সঠিক তথ্য জমা দিত তাহলে আজ হয়তো এই রায়টা আসতো না, এবং এটা এসএসসিকে করতেই হতো, বা রাজ্য সরকারও হয়তো করছেন, এবং তাদেরকেও আমরা চাইছি যাতে সুপ্রিম কোর্টে সতত রায় দেওয়া হয়। আবার এদিকে ইডিও তদন্ত করছে, কিন্তু ইডির তদন্ত রিপোর্টে অসন্তুষ্ট নিয়োগ দুর্নীতিতে হাইকোর্ট। ইডির রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। বাজেয়াপ্ত সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন বিচারপতি সিনহার। 12ই জুনের মধ্যে ফের রিপোর্ট তলব। স্যাটিসফ্যাক্টরি কি স্যাটিসফ্যাক্টরি না এটা বলাটা এই মুহূর্তে একেবারে প্রিমেচিওর কমেন্ট হবে, কিন্তু আমি একটা কথা অবশ্যই বলবো, এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে হওয়া উচিত। তার কারণ প্রসিড অফ ক্রাইম সেটা যদি 134 কোটি টাকা পাওয়া যায়, এটা এই যে পরিমাণ দুর্নীতি যে তার সাপেক্ষে অতি স্বল্প পরিমাণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অ্যামাউন্টটা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করি। এবার চলে যাব অন্য খবরে। ভোট প্রচারে বেরিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের প্রার্থী তমলুকে। তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো, চোর চোর স্লোগান শুনতে হলো, উত্তেজনা ছড়ালো কোথায়? নন্দীগ্রামে। বিজেপি অবশ্য দাবি করছে তাদের লোক নয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে বিজেপির পতাকা নিয়েই বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন। দেবাংশুকে ধাক্কা মারারও অভিযোগ রয়েছে। শুধু চোর জয় শ্রীরাম নয়, এটা তো মৌখিক কথা, বাদ দিন আমাদের গাড়ির ওপর কাপড় মারা হয়েছে, আমাদের গাড়ির উপর ধাক্কাধাক্কি করা হয়েছে, গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে। আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো। প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো। বিজেপির এটাই কালচার। এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি, পারবে সামলাতে? এটা আমাদের লোকেরা করেনি, এটা জনগণের স্বতঃস্ফূর্ততা, এবং জনগণের স্বতঃস্ফূর্ততার তার হচ্ছে প্রতিফলন। সেটাই বিক্ষোভ জানিয়েছে মানুষকে। কারণ তৃণমূল কংগ্রেস কখনোই মানুষের জন্য নন্দীগ্রামে আসেনি, বাংলার মুখ্যমন্ত্রীও আসেনি, আর দেবাংশু এসে কি করবে, সেই জন্য মানুষ বিক্ষোভ জানিয়েছে। ভোটের মঞ্চে দেবের সৌজন্য, আর সেই দেবের সৌজন্য নিয়ে ভোটে কি পদ্ম অস্ত্র করছে? যা ঘটেছে তাতে নানা মহলে এই আলোচনায়। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা 4 জুনে দেখে নেবো। এটাই হচ্ছে সুকান্ত মজুমদার। দেবের মতো বাংলা সিনেমার সুপারস্টারও এসে বলে যে সুকান্ত দা আমার খুব ভালো বন্ধু, আমি আগে সুকান্ত দাকে নিয়ে বলবো, তারপরে বিপ্লব মিত্র নিয়ে বলবো। এটাই হচ্ছে সুকান্ত মজুমদারের প্ল্যান। ভোটে গরম বালুরঘাট, মুখোমুখি বিজেপির সুকান্ত মজুমদার এবং তৃণমূলের বিপ্লব মিত্র। দ্বিতীয় দফার ভোটের প্রচারের শেষ লগ্নে বালুরঘাটে দেব। তৃণমূলের স্টার ক্যাম্পেনার এবং ঘাটালের তৃণমূল প্রার্থী। মঙ্গলবার বালুরঘাটে ঘাসফুলের মঞ্চ থেকেই তার মুখে শোনা গিয়েছে বিজেপি প্রার্থীর প্রশংসা। আমার অনেক লোক বন্ধু বান্ধব আছে যারা বিজেপিতেও আছে, তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা, আমার অত্যন্ত প্রিয় মানুষ। তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল। কে জিতবে কে হারবে আমরা 4 জুনে দেখে নেবো। প্রচারে গিয়ে দেবের এই বক্তব্য শোনান সুকান্ত মজুমদার।
এখানেই শেষ নয়। সোশ্যাল মিডিয়াতে বিজেপি নেতা অমিত মালব্য লেখেন, বালুরঘাটে সুকান্ত মজুমদারের জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের স্টার ক্যাম্পেনার তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। বোঝা যাচ্ছে তৃণমূলের হার নিশ্চিত। এতেই অনেকের প্রশ্ন, এটা কি প্রতিপক্ষের সৌজন্যকে ভোটে হাতিয়ার করার চেষ্টা? এক্স অ্যাঙ্গেলে দেব লিখেছেন, সুকান্ত দা, একটু তোমার নেতাদের বোঝাও, বাংলাটা শেখাও, সৌজন্য কাকে বলে। আসলে ওনার কোনো দোষ নেই, উনি বাংলা ভাষাটা বোঝেন না। হিন্দিতে বললে হয়তো বুঝতেন, একটু বুঝিও আমি কি বলতে চেয়েছি। 26 এপ্রিল ভোট, আবার একবার শুভেচ্ছা তোমাকে আর তোমার দলকে এবং তোমার দলের কর্মীদের। আজ যদি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে, একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয়, সেটাকে তারা যদি অস্ত্র করে নেয়, হাতিয়ার করে নেয়, তাদের এটা শিক্ষার ভুল। আমরা কি যুদ্ধ লড়ছি? দেব যা বলার বলেছে, আমি আর বেশি কিছু ক্যামেরার সামনে বলবো না, সময় হলে সব দেখতে পাবেন। আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকে শুভেচ্ছা জানাতে পারি। এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁয়ে রাখলাম। উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন, একবার এই সাহসটা করে দেখান। ঘাটালে আপনি যাবেন, দেবের কেন্দ্রে ঘাটালে আপনি প্রচারে গিয়ে কি বার্তা দেবেন? অবশ্যই প্রচারে যাব এবং তখন সময় এলে আপনারা সব জানতে পারবেন। নিউজ 18 বাংলা। ভোটে গরমে বাংলা, কিন্তু তীব্র গরমেও ভয়ঙ্কর কষ্ট, হাঁসফাঁস করছেন মানুষ। আর তার মধ্যেই আলুর দামে ছেঁকা। বাজারে, জেলার বাজারে বাজারে আলুর দাম ভয়াবহ। চাষেরও ক্ষতি হচ্ছে এই গরমে। যেটা পরিমাণে হয়তো 2 কিলো কিনতাম, এখন সেটা 500 টিনে চালাতে হচ্ছে। বাইরের তাপপ্রবাহ চলছে, আলুর দামও যেন সে আগুন বরাবর। অসহ্য গরম, তেল ঝাল মশলা অনেকেই এড়িয়ে চলছেন। সামান্য আলু সেদ্ধ ভাত খাবেন, তাতেও মধ্যবিত্তের কপালে পড়ছে চিন্তার ভাঁজ। কারণ জেলাগুলির অনেক বাজারেই এখন আলু বিকোচ্ছে 25 থেকে 30 টাকা কিলোয়। এখানে 25 টাকা কিলো জ্যোতি আলু, এ 30 টাকা বলছে, তার মধ্যে এবারে কিছু বেশি বাসালি না কমও হয়। হিসেব বলছে সপ্তাহ দুয়েক আগে খুচরো বাজারে আলুর দাম ছিল কেজি প্রতি 15 থেকে 18 টাকা। সেই আলুই এখন বিক্রি হচ্ছে কেজি প্রতি 25 থেকে 30 টাকায়। যেটা পরিমাণে হয়তো 2 কিলো কিনতাম, এখন সেটা 500 টিনে চালাতে হচ্ছে। বাইরের তাপপ্রবাহ চলছে, আলুর দামও যেন সে আগুন বরাবর। খুচরো বিক্রেতাদের দাবি, চাষিদের ঘরে এখন আলু নেই। বেশিরভাগ আলুই এখন মজুদ রয়েছে হিমঘরে। বেশিরভাগ হিমঘর থেকে এখনো আলু বাজারে ঢোকেনি। যে দু একটা হিমঘর খুলেছে, তাতে চাহিদা মিটছে না। যোগান কম থাকার সুযোগে দাম বাড়াচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ীরা। দাম কম আছে বলে এবার উপর থেকে কোথা থেকে কি হচ্ছে, আলু চাষি মহলটা শেষ, চাষি মহলের আলু নেই, এবার স্টোর। আর স্টোর হলেই আলুটার দাম, স্টোরের আলুটা 1250 টাকা বিক্রি করতে ছিল, এখন তো আমাদের 30 টাকা কেজি কিনে খেতে হচ্ছে। আলু তো সব যা ছিল সব তো বিক্রি করে দিয়েছি, তখন কেজি হচ্ছে 14 টাকা। আমাদের আড়তে এখন সেরকম আলু নেই, চাষির বাড়িতেও সেরকম আলু নেই। যেটুকু আলু আছে সবটাই ঠান্ডা ঘরে ঢুকে গেছে স্টোর, মানে কোল্ড স্টোরেজের মধ্যে। এই সুযোগে ফরেদাররা তারা কিছু কেমন ডালাতে দামটা একটু বেশি নিচ্ছে, তবে এটা বেশি দিন থাকবে না। স্টোর খুলে গেলে, অ্যাভেলেবেল হয়ে গেলে আলুর দামটা আবার আগের জায়গায় চলে আসবে। এখন চাষিরা, ব্যবসাদাররা কিছু লাভ পাচ্ছে, কিন্তু আগামী দিন সব স্টোর খোলার পর ছাড়া তো বলা যাবে না। আলুর দাম বাড়ছে, চরম গরমে চাষেও ব্যাপক ক্ষতির আশঙ্কা। প্রবল রোদে ধান তোলা দায়, সকাল 9টার পর মাঠে কাজ করতে নাভিশ্বাস। অন্যদিকে তীব্র গরমে মাঠেই শুকিয়ে যাচ্ছে শস্য। বৃষ্টি না হওয়ায় তিল চাষে চরম ক্ষতির আশঙ্কা কৃষকদের। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে একই ছবি। দুশ্চিন্তা বাড়িয়েছে হাওয়া অফিসের বক্তব্য, 7 দিন দক্ষিণবঙ্গে চলবে তাপপ্রবাহ। ধান তোলা মানে রোদ গরমে কাজ করতে পারছি নি, লেবার পাওয়া যাচ্ছে নি। 9টার আগে তো পালিয়ে যেতে হচ্ছে, যা পরিস্থিতি স্ট্রোক হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে এমন পরিস্থিতি। তিল মরে যাচ্ছে, তিলে একটা সব পাক লাগা হয়ে গেছে। তিলও মনে হচ্ছে হবে নি বৃষ্টি না হলে। আর লেবারকে ওই ধানের কাজেও লেবারকে এক্সট্রা টাকা দিয়ে 300 টাকা 350 টাকা বেতন দিয়ে 3 ঘন্টার বেশি কাজ করানো যায়নি। নিউজ 18 বাংলা।